আমরা সোনালিকা দিনের যে ষষ্ঠ সনের সেটা আলোচনা করব আজকে। সেটা শুরু হচ্ছে এভাবে: মাৎসনে সাইনে, আমি কোন সমাজের লোক। আসলে আমাদের মাৎসনায় বলতে কি তা বুঝতে হবে। আমরা প্রাচীন বাংলায় যে শাসন ব্যবস্থা ছিল, অর্থাৎ পাল বংশের শাসন আমল আসার আগে, অর্থাৎ গোপাল এই বাংলায় শাসনভার ক্ষমতা নেওয়ার আগে যেই ব্যবস্থা ছিল সেখানে হচ্ছে এই বাঙ্গাল প্রদেশ বিভিন্ন রাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র উপশহরে বিভক্ত ছিল। এবং তখন একটা সিস্টেম ছিল এরকম যে যেই রাজ্য বা যেই জমিদার বেশি শক্তিশালী, সে ছোট জমিদারের যে অঞ্চল সেটা দখল করে সে নিজস্ব শাসন ব্যবস্থা পরিচালনা করত। এর কারণে দেখা গেল যে রাজ্যে দেশে একটা গৃহযুদ্ধ শুরু হলো বাঙ্গাল প্রদেশে, এবং এই গৃহযুদ্ধের জন্য গোপাল চিন্তা করলেন বা নেতৃস্থানীয় মানুষ চিন্তা করলেন যে একজন শাসকের আন্ডারে এই শাসন ব্যবস্থা নিতে হবে। যদি না নেওয়া হয় তাহলে এই দেশ, এই বাঙ্গাল প্রদেশের যে ব্যবস্থা, শাসন ব্যবস্থা তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং তা কোনো একটা প্রদেশ হিসেবে বা দেশ হিসেবে অস্তিত্বে আসতে পারবে না। তাই তিনি সেই অবস্থার কথা মনে করিয়ে দিয়েছেন যেখানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল গোপালের মাধ্যমে। তিনি তাই বলেছেন মাৎসনে সায়নে, অর্থাৎ গোপাল আসার আগে যে অরাজক অবস্থা ছিল তিনি তা কখনোই সমর্থন করছেন না। আমি কোন সমাজের লোক, তিনি বলছেন যে প্রাচীন কোন সমাজের লোক যারা করতোয়ার এই পাশে, আমরা এর আগে বলেছি করতোয়ার বগুড়ার করতোয়া নদীর এই পাশে বসবাস করত, এবং তৎকালীন পর্যন্ত হচ্ছে সেখানে বিভেদের বৈদিক আগুন অর্থাৎ আর্যরা সেই অংশে প্রবেশ করতে পারেনি। এবং এই কারণে তিনি বলছেন আমি কোন সমাজের লোক, অর্থাৎ যাদের প্রকৃতি হচ্ছে ধর্ম, যারা হচ্ছে মানুষকে হত্যা করা বা বলি দেওয়াকে কখনো মনে করে না যে একটা ইবাদত, তাদের ব্যাপারে তিনি বলছেন যে আমি সেই সমাজের লোক। সরল সাম্যের ধ্বনি তুলি নারী তোমার নগরে, আমি সাম্যের ধ্বনি তুলি। অর্থাৎ তিনি যে তার প্রাথমিক পর্যায়ে আসলে কমিউনিজমে বিশ্বাসী ছিলেন এবং কমিউনিস্টের চিন্তাধারা যে তার মন মেধা মগজকে অনেক ভালোভাবে প্রভাবিত করেছিল, সেটা কিন্তু তিনি বলেছেন যে তিনি সাম্যের ধ্বনি তুলে তার নগরে, অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন তুমি যে নগরে থাকো সেই নগরে কিন্তু সাম্য নেই, ন্যায়পরণতা নেই, ন্যায় বিচার নেই। কোন সামন্তের নামে কোনোদিন রচিনী শ্লোক, তিনি বলেছেন যে কোন সামন্ত বা কোন রাজার নামে যেভাবে আগে শ্লোক রচনা করা হতো, যেমন আমাদের পূর্বপুরুষ কায়কবাদরা শ্লোক রচনা করতেন প্রাচীন যে আমাদের যে আরকান রাজা, সেই আরকান রাজার হয়ে তিনি কিন্তু সেইভাবে বিবেক বিক্রি করেননি। শোষকের খাড়া ঝোলে এই নগ্ন মস্তকের পরে, তিনি শোষক, যিনি শোষক তার ঝোলে এই নগ্ন মস্তকের যে অবস্থা তিনি কিন্তু সেটা কিন্তু কখনোই ঝোলাননি। পূর্বপুরুষরা কবি ছিল কোন সম্রাটের দাস, কায়কবাদ বা অন্যান্য যে কবিরা ছিল সভা কবি, এবং যেমন মুঘল সাম্রাজ্যের আমলে ছিল অনেক কবি, যেমন হচ্ছে আর্যদের আমলে ছিল অনেক কবি, এই ধরনের সভা কবি, তিনি সম্রাটের দাস ছিলেন না। এবং তিনি এটা দাবি করেছেন যে বিবেক বিক্রয় করে বানাতেন বাক্যের খোয়ার। তিনি তাদেরকে দায়ী করেছেন যে শুধুমাত্র তারা নিজেদের বিবেক বিক্রি করে বাক্যের খোয়ার বানিয়ে গণমানুষের চিন্তা না করে হচ্ছে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকতে, তিনি সেই তাদের বিরোধিতা করে বলেছেন তিনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত নন। এবং এই সব বাক্যকে তিনি বলেছেন বাক্যের খোয়ার, গাধা গরু ছাগলের খোয়ার হিসেবে তিনি হচ্ছে রূপায়িত করতে চেয়েছেন। সেই অপবাদে আজও ফুটে ওঠে বঙ্গের বাতাস। বঙ্গের বাতাসকে, এই বাঙালি অঞ্চলকে এখন সেই অপবাদ দেওয়া হয়। মুখ ঢাকে আলাওল, তিনি আমি যেটা বলেছিলাম যে আলাওলের যে মুখ ঢাকা রোসাঙ্গর অর্থাৎ আরকান রাজ্যের রাজার কাছে, সেটাকে তিনি বলছেন মুখ ঢাকে আলাওল রোসাঙ্গের অশ্বের সোয়ার। এই রোসাঙ্গ যে পরিষদ, অর্থাৎ রোসাঙ্গ ছিল রাজধানী, সেখানে অশ্বের সোয়াররা হচ্ছে তাদের এই কবিতা দেখে লজ্জা পায়। আরশি নগরে খোঁজা বাস করে পরশিনে যে জন, অর্থাৎ যে আরশি নগর, যে আনন্দের যে নগর, সেখানে যে আমার যে পড়শি বসত করে, আমার মাথায় আজও চূড়া করে বেঁধে দাও চুল। অর্থাৎ মনি ঋষির মতো তিনি চূড়া করে বেঁধে দিতে চাচ্ছেন চুল। তুমি হও এক তারা, আমি এক তরুণ লালন। লালন যেভাবে মনি ঋষির মতো বা যেভাবে যে এক এই মাথার মধ্যে হচ্ছে চুল বেঁধে দেয়, তিনি বলতেছেন তুমি হও এক তারা, আমি হই তরুণ লালন। আমরা যদি বুঝি যে লালনের মানে যে ধর্ম, লালন ধর্মটা কিভাবে চর্চা হয়, আমরা যদি কুষ্ঠিয়ে যাই তখন আমরা আসলে অনেক কিছু আবিষ্কার করতে পারবো। একজন লালন তার এক তারা ছাড়া
কিছুই বোঝেন না। আর তরুণ যখন লালন হয় তখন সে একতারা প্রেমে ডুবে থাকে, এবং তার গানের রচনা যেটা হয় সেটা হচ্ছে কি একতারা কেন্দ্রিক সুর, লয়, তাল দেখে তৈরি হয়, এবং পরবর্তীতে হয়তো তবলা এখানে সংযোজিত হয়েছে। এই কারণে তিনি বলেছেন, আমি হব তরুণ লালন আর তুমি হবে আমার একমাত্র অবলম্বন প্রেমিকা, সেটা হচ্ছে কি একতারা। অবাঞ্ছিত ভক্তি রসে এ যাবৎ করেছি যে ভুল, এ যাবৎ যত রাজা বাদশাদের যত দালালি করেছি, যত তাদের প্রশংসা করেছি, যত তাদের কীর্তন করেছি, যত আমি বাক্যের খোয়ার আমার পূর্বপুরুষের যত রচনা করেছি, সব শুদ্ধ করে নিয়ে তুলি নব্য কথার পূজন। তিনি নব্য কথার পূজন অর্থাৎ পাখির মতো ডাক দিবেন, যেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে, সেই দিকে তিনি হচ্ছে মানুষকে ডাকবেন। এবং তিনি ডাকতে পারেন শুধুমাত্র যখন তার প্রেমিকা একতারা হয়ে যাবে, এই তরুণ লালন কবির, তখনই তিনি বলবেন সব শুদ্ধ করে দিয়ে নব্য কথার পূজন, পাখির পূজন মানে কি পাখির ডাকের মতো তিনি নব্য কথার পূজন রচনা করবেন।